তো হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, আজ হলো 15ই আগস্ট, আজকে স্বাধীনতা দিবস। তো আজ আমি চলে যাব একটু সুভাষচন্দ্র বসু। তো এই বাড়িটি হলো সুভাষগ্রাম স্টেশনের কাছে কোতালিয়া গ্রামে অবস্থিত সুভাষচন্দ্র বসুর বাড়ি। তো আমি আর আমার বন্ধু দুজনে অলরেডি টোটোয় উঠে গেছি। তো আস্তে আস্তে আমরা চলে যাব সুভাষচন্দ্র বসুর বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে আমরা সেই রাস্তায় অলরেডি ঢুকে গেছি। তো পৌঁছাতে দেখি এই যে রাস্তাটা আসলাম, তো তখন কত মর্মান্তিক কান্নার আওয়াজ ভেসে আসছে। এই বাড়িটিকে এক সময় সুভাষচন্দ্র বসু কত ভালোবাসতো এবং সে নিজেও থাকতেন এই বাড়িটিতে। তো আজ সেই বাড়িটিকে সুভাষচন্দ্র বসুর জন্য কাঁদছে। তো এসেই দেখলাম অনেকগুলো ঘর দরজা বন্ধ আছে, এগুলো খোলাও হয় না। আর উপরের দেখো যে সমস্ত টালিগুলো অনেক পুরনো। আর এই যে দেখতে পাচ্ছ সুড়ঙ্গটা, এই সুড়ঙ্গ দিয়ে যখন ইংরেজরা আক্রমণ করতো তখন নেতাজি এবং তার দলবল পালিয়ে এই পিছনের মাঠটায় চলে আসতো। তখন এই মাঠে গাছপালা বন জঙ্গল ছিল, এখানেই তারা গা ঢাকা দিত। তারপর ইংরেজ সাহেবরা চলে গেলে তারা আবার তাদের নিজস্ব জায়গায় চলে আসতো। তো চলো আস্তে আস্তে আমরা সিঁড়ির ওপর দিয়ে উঠতে উঠতে আমরা চলো আমাদের নেতাজির সুভাষচন্দ্র বসুর ঘরের ভিতরে ঢোকা যাক। তো উঠেই আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আশেপাশের অনেক লোক আসছে। তো বেশি কথা না বললে আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকতে থাকি। তো ভেতর দিকে ঢুকতেই আমাদের চোখ পড়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা এবং মাতার দিকে। পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী বসু। তো তাদের ছবি তোমাদেরকেই দেখালাম। তো আমি দেখে বলবো একটু দেখাতে ছবিটাকে। আর এই যে কাঠের তোমরা দেখতে পাচ্ছ, তার পাশেই যে কাঠের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর আমলে ব্যবহার করা জিনিস। কিন্তু এই জিনিসগুলোর নাম কি আমি জানি না সঠিকভাবে। আর একটু এগিয়ে আসতে বললো আমার ক্যামেরাম্যানকে যে ক্যামেরাটা করছে। এই যে হলো সেই আলমারি, যেই আলমারিতে নেতাজি সুভাষচন্দ্র বসু তার বিভিন্ন রকম বই, গল্পের বই বলো, যে কোনো কিছু রাখা বলো, তো সেইগুলো রাখতেন এই আলমারির মাধ্যমে। তো আর একটু এগিয়ে আসতে বলবো, এই দেখতে পাচ্ছেন সেই তখনকার আমলের যে চায়ের কেটলিগুলো, সেই চায়ের কেটলি, যেই কেটলিতে করে তিনি চা খেতেন এবং মাটির ভাঁড়ও আছে। তো আস্তে আস্তে একটু এগিয়ে আসলাম, এসে হঠাৎ চোখ গেল এই যেটা চৌকি মতো, এই চৌকির ওপর সেই চৌকি যেটাতে তিনি বসে বিশ্রাম নিতেন যখনই আসতেন এখানে। আর এই হলো সেই খাট, যেই খাটের ভিতরে এখনও তার ব্যবহার করা বালিশ এবং কোল বালিশটা আছে। আর এখানে ফুল দিয়ে সেই খাটটাকে সাজানো হয়েছে। তো মনে হয় এখনও নেতাজি সুভাষচন্দ্র বসু সেই খাটের ওপর এখনও শুয়ে আছেন। আমরা তাকে মনে মনে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আর এই হলো একটি খাট, যেই খাটে তিনি তার ইংরেজ তাদের আমলে যে সমস্ত বই খাতা বলো, যে কোনো কিছু তার বন্ধুদের মাধ্যমে তিনি আলাপ পরিচালনা করতেন এই খাটে বসে। এটাই হলো তার পাথরের একটি মূর্তি। তো আস্তে আস্তে আমরা পুরো ঘরটাকে তোমাদের সামনে একবার উপস্থাপন করিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো ঘরটার ব্যাকগ্রাউন্ড। এই ঘরটিকে দেখলে মনে হয় ঘরটি কোনো একটা ব্যক্তির জন্য অপেক্ষা করছে। সেই ব্যক্তি আর কেউ না, নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এই যে টেবিলটা আছে, এই টেবিলটাও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য অপেক্ষায় আছে। তো এবার আস্তে আস্তে আমরা চলে যাব নেতাজি সুভাষচন্দ্র বসুর আমলে যে দুর্গা পুজো হতো সেই দুর্গা দালান। তো আস্তে আস্তে আমরা সেই দুর্গা দালানের সামনে এসে গেলাম। এখানে অতিরিক্ত পরিমাণে রোদ। আর এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছ সাক্ষী হয়ে আছে এই দুর্গা পুজোর। তো সেই গাছ আজও পর্যন্ত আছে। আস্তে আস্তে আমরা চলে ভিতরটা দেখে নিই কীরকম মন্দির। তো এই মন্দিরে হয়তো আর এখন পুজো অর্চনা হয় না, হয়তো দুর্গা পুজোর সময় একটুখানি ফুল বেলপাতা হয়তো ছড়ানো হয়। তো আমরা তারপরে চলে আসলাম নেতাজির মিউজিয়ামের দিকে। এখানে এসে প্রথমে লাইব্রেরিটা দর্শন করলাম। এই লাইব্রেরিতে অনেক রকমের পুরনো নতুন বই আছে যেগুলো তিনি ব্যবহার করতেন। তো আস্তে আস্তে সেই বইগুলোর আমরা কিছুটা অংশ দেখব। তো যেহেতু এই বইয়ে হাত দেওয়া বারণ পুরোপুরিভাবে, তো সেহেতু আমি এই বইয়ে হাত দিচ্ছি না, কারণ এখানে বারণ করা আছে যে কোনো বইয়েতে হাত দেওয়া। তো আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত রকম বই আমি দেখাচ্ছি। এগুলো হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর আমলে তিনি একটি গ্রন্থাগার নির্মিত করেছিলেন।
তা সেই সময়কার। আর এই যে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি নাটকের ছবি, তিনি তুলে ধরেছিলেন। তো চলো আসলে তোমাদের বইয়ের বিভিন্ন রকম শাড়িগুলো দেখায়। এখানে প্রত্যেকটা বইয়ের নাম্বারিং করা আছে, যেটা তোমার ইচ্ছা সেটা নেবে, আবার নাম্বারে রেখে দিতে পারো। তা বই টইগুলো তোমরা ভালো করে দেখে নাও। তো এবার আমরা অবশেষে অনেক অপেক্ষা অবসানের পরে আমরা নেতাজি মিউজিয়ামে যাব। তো এর ভিতরে আমি ঢুকেই পড়লাম অলরেডি তোমাদের সামনে, দেখো আমি এসে গেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো বলে আমি আমার বন্ধুকে দেখে নিলাম, এগুলো আমার সেই ক্যামেরাম্যান, আমার খুব ভালো বন্ধু। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাই ও তার সম্বন্ধে কিছু বক্তব্য রাখি। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী ভারতীয় জাতীয়তাবাদী নেতা। তিনি ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ভারতের গঠনের জন্য সশস্ত্র হন, সংগ্রামের পক্ষে ছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার বিখ্যাত এই উক্তি। তিনি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু ও মাতা ছিলেন প্রভাবতী দেবী। পিতা জানকীনাথ বসু ছিলেন একজন খ্যাতনামা উকিল। সুভাষচন্দ্র বসু অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি প্রথমে প্রেসিডেন্সি কলেজ এবং পরে স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষা লাভ করেন। 1920 সালে তিনি ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না করে তিনি দেশের স্বাধীনতার আন্দোলনে যোগ দেন। তিনি জাতীয়তাবাদ আন্দোলনে যোগ দেন এবং অচিরেই ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা হয়ে পড়েন। তিনি 1938 সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির সাথে মতবিরোধ কারণে 1939 সালে পদত্যাগ করেন। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তিনি জার্মানি ও জাপানে যান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির সহায়তায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নতুন মাত্রা যোগ করা হয়। তার মৃত্যু হয়েছিল। সুভাষচন্দ্র বসুর মৃত্যু আজও এক রহস্যময়, যার কোনো প্রমাণ আজও পর্যন্ত পাওয়া যায়নি। তাইওয়ানের বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে মনে হয়, তবে এর কোনো প্রমাণ নেই। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন প্রভাবশালী এবং সাহসী নেতা। তিনি তার দেশপ্রেম, অটল সাহস এবং স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর সবচেয়ে যে বিখ্যাত উক্তিটি বারে বারে আমাদের মনে পড়ে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার আরও একটি বিখ্যাত উক্তি হলো দিল্লি চলো, যা তিনি INA সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন। জয় হিন্দ তার ব্যবহৃত একটি স্লোগান, যা পরিবর্তে ভারত সরকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক গৃহীত হয়েছিল। তার উদ্ভাবিত আরও একটি স্লোগান ছিল ইত্তেহাম ইত্তেমাদ কুরবানি। এছাড়া আজাদ হিন্দ ফৌজে মৌলানা হজরত মোহানি দ্বারাই প্রবর্তিত ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করা হয়। তো আর কি 2-1টা মতো মিউজিয়ামের ছবি আছে। তো তোমাদের ছবিটা ভালো লাগে, এই যে ছবিগুলো দেখলে এবং ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট এবং পরের ভিডিওতে। তো পরের বার চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন কিছু ভিডিও তুলে ধরার। আর তোমাদের সামনে একটা জিনিস আনি, এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ, এই ঘোড়াটাই হলো সেই নেতাজি সুভাষচন্দ্রের বসুর খুব প্রিয় একটি ঘোড়া। সেই চিত্রটাও দেওয়া আছে। তো বাই বাই, আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখানে।